নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে হিস্ট্রি লাভার্স চ্যানেলে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা একটা খুবই ইন্টারেস্টিং টপিক হতে চলেছে। তো টপিকটা হলো সুলতানি যুগে মুদ্রা ব্যবস্থা। আজকে আমি বলবো কোন সুলতান কীরকম মুদ্রা চালু করেছিলেন বা সেই মুদ্রাগুলো কী রকম ছিল, সমস্ত জিনিসটাই আলোচনা করব। এই টপিকটা থেকে বিভিন্ন পরীক্ষায় নানা রকমের প্রায় প্রশ্ন আসে। তো টপিকটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। ঠিক আছে? আর বেশি কথা বলছি না, আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো সুলতানি যুগে আমরা দেখেছি কি, একটা জিনিস আমরা লক্ষ্য করি যে মুদ্রা ব্যবস্থায় আমূল একটা পরিবর্তন ঘটে। তুর্কি শাসনের আগে ভারতীয় মুদ্রাতে কী হতো, এক পেশে রাজা বা রাজার মস্তিষ্কের ছবি, আর অন্যদিকে কি থাকতো, অন্য দিকটাই থাকতো দেবদেবীর ছবি, পশু পাখির ছবি ইত্যাদি বেশ অলঙ্করণ করা হতো। প্রাচীন ভারতে রোমান মুদ্রার সাথে তাল রেখে ভারতীয় মুদ্রার ওজন কিন্তু নির্ধারিত হতো। সাধারণভাবে কি হতো, তাহলে ওজনটা কেমন মুদ্রা চালু ছিল প্রাচীন ভারতে? প্রাচীন ভারতে মুদ্রা চালু ছিল 124 গ্রেন বা 145.1 গ্রেন, ঠিক আছে, বা 146.4 গ্রেন, এই ওজনের মুদ্রা চালু ছিল। কোনো কোনো মুদ্রায় প্রবর্তকের নাম, উপাধি, তারিখ এগুলো সব খোদাই করা থাকতো। দিল্লিতে তুর্কি শাসন প্রতিষ্ঠার পর ভারতীয় মুদ্রাধারাতে কিন্তু একটা বিশাল পরিবর্তন আসছে। কীরকম, যে ইসলামীয় ধর্মের রীতি মান্য করে মুদ্রায় কিন্তু দেবদেবী বা মানুষের মূর্তি, পশু পাখির ছবি এগুলো খোদাই করা নিষিদ্ধ হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো প্রাচীনকালে কেমন জিনিসটা ছিল, এটা কিন্তু পুরোপুরি অন্যরকম হচ্ছে। পরিবর্তে কি হচ্ছে, পরিবর্তে হচ্ছে লোককথা বা নীতিবাক্য খোদাই করার একটা রীতি কিন্তু চালু হয়ে যাচ্ছে। সাধারণত কি হতো, সাধারণত ইসলামের ধর্মীয় বাণী বা কলিমা ও খলিফার নামে এক পেশে উৎকীর্ণ করা হতো। ঠিক আছে, একটা দিকে কি উৎকীর্ণ করা হতো মুদ্রাতে, খলিফার নাম বা কলিমা, ঠিক আছে। অপর পাশে কি উল্লেখ করা হতো, অপর পাশে উল্লেখ করা হতো সুলতানের নাম, উপাধি, তারপর তারিখ, এগুলো উৎকীর্ণ করা হতো। এই প্রসঙ্গে বলি যে মুসলিম শাসন শুরুর পূর্বে ভারতের মুদ্রার ওপর তার ট্যাক্সালের স্থান খোদাই করার একটা রীতি কিন্তু ছিল না। মুদ্রার ওজন এবং মানের ক্ষেত্রেও সুলতানি আমলে পরিবর্তন আসে। কি ব্যাপারটা, মুদ্রার মান হিসাবে তোলার প্রচলন হয়। স্বর্ণ ও রৌপ্য মুদ্রা উভয় ক্ষেত্রেই নানা একক এর প্রচলন কিন্তু হয়। অর্থাৎ কি হচ্ছে, অর্থাৎ তুর্কি আফগান শাসনকালে ভারতীয় মুদ্রা ব্যবস্থার প্রকৃতি গঠন, মধ্য এশিয়ার মুদ্রা ব্যবস্থা, এগুলো একটা বিশেষ প্রভাব ছিল। অবশ্য সামান্য আকারে হলেও প্রাচীন ভারতে প্রচলিত মুদ্রার কাছে সুলতানি বা মুঘল যুগের মুদ্রা ব্যবস্থা কিন্তু ঋণী ছিল। কীরকম, আদি মধ্যযুগের মুসলমান শাসকদের যেটা মুদ্রায় কি ছিল, ভারতীয় প্রাচীন ভারতীয় কিন্তু কিছু রীতিনীতি দেখা যায়। উদাহরণ হিসাবে একটু বলি, যেমন গজনীর সুলতান মাহমুদ আমরা সবাই জানি, তো উনি 1440 খ্রিস্টাব্দে যে মুদ্রাটা চালু করেছিল তাতে হিন্দু প্রভাব স্পষ্ট। কেমন, এই মুদ্রায় প্রথম পিঠে আরবি শব্দে কলিমা খোদাই করা ছিল এবং অন্য পিঠে কলিমার সংস্কৃত ভাষায় অনুবাদ সহ রাজার নাম অর্থাৎ মাহমুদের নাম, খোদাই স্থান অর্থাৎ মাহমুদপুর অর্থাৎ লাহোর এবং খোদাই করা তারিখ অর্থাৎ হিজরি 418 থেকে 19, এটা কিন্তু উৎকীর্ণ করা হয়েছিল। সম্ভবত এটাই একমাত্র মুদ্রা যেখানে কলিমার সংস্কৃত অনুবাদ পাওয়া যায়। তাহলে বুঝতে পারলে, যদি প্রশ্ন আসে যে কোন মুদ্রাতে কলিমার সংস্কৃত অনুবাদ পাওয়া যায়, তখন কিন্তু সুলতান মাহমুদের মুদ্রাতে। ঠিক আছে, এরপর মোহাম্মদ ঘুরির কিন্তু কিছু মুদ্রায় রাজপুত মানে রীতি অনুসারে দেবী লক্ষ্মীর খোদিত মূর্তি এটা লক্ষ্য করা যায়।
আদি মধ্যযুগে কি হতো? আদি মধ্যযুগে প্রধানত তামা বা ব্রোঞ্জের মুদ্রা এগুলো কিন্তু চালু ছিল। রৌপ্য মুদ্রা ছিল খুবই নগণ্য, স্বর্ণ মুদ্রার প্রচলন ছিলই না। তো সুলতানি আমলে মধ্য এশিয়ার সাথে ভারতে যেটা বাণিজ্যিক সম্পর্ক এটা পুনঃস্থাপিত হলে এদেশে কি হতো? এদেশে আবার রৌপ্য মুদ্রার একটা প্রচলন ঘটে। এই সময় কি হয়? রৌপ্য টঙ্কার প্রবর্তন করেন কে? ইলতুৎমিশ। তো তিনি নানা ধরনের রৌপ্য টঙ্কার প্রবর্তন করেন। একটা টঙ্কার আকার কেমন ছিল? গোল ছিল, এবং এর যেটা সামনের দিক সেটা ছিল অশ্বরোহ রাজার বা হিন্দু যুগের মুদ্রা থেকে এটা কিন্তু নেওয়া হয়েছে। কিন্তু এর বিপরীত দিকের কাজটা আবার ছিল স্বতন্ত্র। কেমন স্বতন্ত্র? এখানে না মানে চতুষ্কোণের মধ্যে একটা আরবি শব্দে এখানে খোদিত ছিল কি? যে সর্বশক্তিমান সুলতান, বিশ্বের আলোকে ও বিশ্বাসের উৎস, ঠিক আছে, বা বিজয়ীদের নেতৃত্ব স্বরূপ সুলতান ইলতুৎমিশ, এইগুলো খোদিত ছিল। এই মুদ্রার ওজন কত ছিল? 165 গ্রেন, ঠিক আছে। তো 1828 খ্রিস্টাব্দে বাগদাদের খলিফার কাছ থেকে স্বীকৃতি লাভের পর তিনি আর এক ধরনের তিনি মুদ্রা চালু করেন, যা কিন্তু ইসলামিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। এই মুদ্রা সম্পূর্ণভাবে হিন্দু প্রভাব ছিল এতে। আর এর একদিকে মহান খলিফা, অন্যদিকে ইলতুৎমিশের গুণগান করা হয়েছে। আলাউদ্দিন খলজির আমলে রৌপ্য মুদ্রায় খলিফার নাম খোদাই করা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তবে কি হচ্ছে? তবে দক্ষিণ ভারত জয়ের সূত্রে তিনি বিপুল সম্পদের অধিকারী হয়েছিলেন, তাই তিনি তখন স্বর্ণমুদ্রা চালু করেছিল। অবশ্য তিনি পরোক্ষভাবে খলিফাকে সম্মান জানান এবং তার মুদ্রায় উৎকীর্ণ একটা বাণী ছিল। বাণীটা কীরকম ছিল? বাণীটা ছিল যে দ্বিতীয় আলেকজান্ডার খলিফার দক্ষিণ হস্ত এবং বিশ্বাসীদের প্রধান সেনাপতি। তো আলাউদ্দিনের যে উত্তরাধিকারী ছিল কুতুবউদ্দিন মুবারক, এবং তিনি আবার আরও এক ধাপ এগিয়ে নিজ মুদ্রায় তিনি সুলতানকে ইসলামের সর্বোচ্চ নেতা, স্বর্গমত্তের খলিফা, ঈশ্বরের প্রতিনিধি বা খলিফা এবং প্রধান ইমাম এই উপাধিতে তিনি নিজেকে বর্ণনা করেন, ঠিক আছে। এবং সুলতানি আমলে রৌপ্য ও স্বর্ণ মুদ্রার পাশাপাশি আমরা দেখি যে তামার এবং রূপার মুদ্রার সংমিশ্রণে নতুন মুদ্রা বিলিয়ন এর প্রচলন কিন্তু হয়। তো সাধারণভাবে এই যে মুদ্রা ছিল এর ওজন কত ছিল? এর ওজন ছিল 56 গেইন। তবে মুদ্রায় রূপা তামার অনুপাত অনুসারে মূল্যের কিন্তু একটা তারতম্য ঘটত। এই যে মুদ্রার আকৃতি ওজন ছিল প্রায় একই রকম। তারপর দেহাইওয়ালা নামক মুদ্রার কী হতো? একদিকে চৌহান বংশীয় মুদ্রার অনুকরণে অশ্বারোহ ব্যক্তি, এবং অন্যদিকে কি হতো? অন্যদিকে কুঁজ বিশিষ্ট বৃক্ষের প্রতিকৃতি, তারপর নাগরী অক্ষরে সুলতানের নাম, এগুলো কিন্তু খোদাই করা থাকতো। কোনো কোনো ক্ষেত্রে আরবি হরফও ব্যবহৃত হতো। সুলতান রাজিয়ার একটা স্বর্ণমুদ্রার এক পৃষ্ঠে কী ছিল? এক পৃষ্ঠে ছিল অশ্বারোহ ব্যক্তিকে ঘিরে একটা নাগরী অর্থে রীতিতে লেখা ছিল শি হামির বা আমির, ঠিক আছে। এবং অন্য পৃষ্ঠে আরবিতে রাজিয়ার নাম খোদিত ছিল। এর ওজন কত ছিল? এর ওজন ছিল 54 গেইন। বলবন 55 গেইনের মুদ্রা কিন্তু চালু করেন। তো এর একদিকে মাঝখানে একটা গোলাকার সুলতানের নাম খোদিত ছিল, অন্যদিকে কি থাকতো? অন্যদিকে সুলতানের নাম এবং উপাধি এটা কিন্তু খোদিত থাকে। তো কুতুবউদ্দিন মুবারক শাহ চতুষ্কোণ বিশিষ্ট একটা মুদ্রা তিনি প্রচলন করেন। এর একদিকে কী ছিল? এর একদিকে ছিল ঘটেশ্বরের খলিফা মুবারক শাহ, এবং অন্যদিকে স্মরণীয় ছিল অন্যদিকে ছিল আল্লাহর অনুগত সুলতান, বিশ্বাসীদের নাম, এগুলো কিন্তু লেখা ছিল। তো এই মুদ্রার ওজন ছিল 80 গেইন। প্রসঙ্গত বলি একটা কথা যে আলাউদ্দিন খলজি সর্বপ্রথম
প্রকাশের তারিখ সহ বিলিয়ন মুদ্রা চালু করে। এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। তো যে কে সর্বপ্রথম প্রকাশের তারিখ সহ বিলিয়ন মুদ্রা চালু করেন আলাউদ্দিন খলজি, ঠিক আছে। তো ইলেভেরি যে তুর্কিদের তাম্র মুদ্রায় সুলতানের নাম কিন্তু লেখা থাকলেও তারিখ দেওয়া হতো না। কিছু মুদ্রায় কি হতো, কেবল আদিল কথাটি লেখা থাকতো। মুদ্রা বৈচিত্র্যের দিক থেকে সর্বাধিক আকর্ষণীয় ছিল কার সময়? মোহাম্মদ বিন তুগলকের সময়। তার আমলে তার মুদ্রাতে যে আকৃতি, খোদাই কর্ম এগুলো ছিল খুবই উন্নত মানের। বিভিন্ন মানের বহু স্বর্ণ মুদ্রা তিনি চালু করেন। মুদ্রা ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার জন্য তার নাম কিন্তু ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। তো শাসনকালের সূচনায় তিনি প্রচলিত রীতি অনুযায়ী 172.8 গেইন স্বর্ণ ও রৌপ্য মুদ্রা চালু রাখে। তো দক্ষিণ ভারত অভিযানের সূত্রে উত্তর ভারতে সোনা রূপার অন্তঃপ্রবাহের প্রতিক্রিয়ায় মুদ্রার মূল্যমান যখন হ্রাস হয়ে যাচ্ছে, তখন তিনি রাজাদের সাথে সামঞ্জস্য রেখে কি করছে, সোনা ও রূপার মুদ্রার ওজন কমিয়ে 201.6 এবং 144 গেইন করে দিচ্ছে। তো স্বর্ণ মুদ্রায় দিনার ও রৌপ্য মুদ্রা কী নামে পরিচিত হচ্ছে এই সময়? আদিল নামে। তো অবশ্য এই যে নির্ধারিত ওজন এগুলো কমেও কিছু কিছু মুদ্রা পাওয়া যায়। 726 হিসারি সনের একটা স্বর্ণ মুদ্রার ওজন ছিল সেই সময় 199 গেইন। তো মোহাম্মদ বিন তুগলকের আমলে প্রায় 6 ধরনের স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা চালু ছিল। তো রৌপ্য আর এই তামা মিশ্রিত, ঠিক আছে, বিলিয়ন মুদ্রা, যেটা রৌপ্য এবং তামা মিশ্রিত মুদ্রা আর কি, তার নাম তো বিলিয়ন ছিল। এর পরিবর্তে তামা এবং পেতল অর্থাৎ কপার এবং ব্রোঞ্জ এর মুদ্রা কিন্তু এই সময় প্রচলনের একটা প্রয়াস দেখা যায়। কত সালে ছিল? আনুমানিক 1329 থেকে 1332 খ্রিস্টাব্দে, ঠিক আছে, যেটা হিজরি সন অনুযায়ী ছিল 700 থেকে 732। তো এর অন্তর্বর্তীকালে তার এই প্রতীকী মুদ্রা এটা কিন্তু চালু ছিল। কিন্তু এমন যে স্বল্প মূল্যের ধাতু নির্মিত প্রতীকী মুদ্রা ছিল, এটা শেষ পর্যন্ত কি হয়, নানা কারণে ব্যর্থ হয়ে যায়, ঠিক আছে। তো এটা আমরা মোহাম্মদ বিন তুগলকের সম্পর্কে যখন আলোচনা করব তখন বলবো আরও ভালো করে। একটু বলেছি আমি আগে মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে। তো ফিরোজ শাহ মুদ্রা, এবার ফিরোজ শাহ তুগলকের কথা বলি। তো ফিরোজ শাহ তুগলকের মুদ্রাতে বিশেষ নতুনত্ব কিন্তু কিছু ছিল না, তবে খলিফার প্রতি অতিরিক্ত যে আনুগত্য জন্য তার আমলে মুদ্রার এক পিঠে কি ছিল, খলিফার নাম লেখা থাকতো, আর অন্য পিঠে থাকতো কি, খলিফার সেবক হিসাবে যে সুলতানের নাম এটা কিন্তু খোদাই করা থাকতো। আর তার যে বিলিয়ন মুদ্রার এটার ওজন ছিল 144 গেইন। এবার ফিরোজের পরবর্তীকালে ভারতে সোনা রূপার আমদানি হ্রাস পেলে শুধুমাত্র তামা ও রূপার বিলিয়ন কিংবা তামার মুদ্রায় কিন্তু চালু থাকে। তো লোদি সুলতানদের মুদ্রায় জৌনপুরের তো সার্কি শাসকদের মুদ্রা ব্যবস্থার বিশেষ কিন্তু একটা প্রভাব ছিল। তো বহুমুখী মুদ্রা এই সময় ওজন ছিল কত? ওজন ছিল 145 গেইন। এবার দিল্লি ও জৌনপুরে থেকে তাদের যে মুদ্রা প্রচলিত এটা কিন্তু হতো, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর এই রকমই হিস্ট্রি রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।